হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট ক্লাস। তো তোমরা আশা করছি খুব ভালোই আছো। তো আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, বা যেটাকে বলা হয় আইটিএফ। তো আজকে আমি তোমাদের শুরু করব এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে এটা কি জিনিস। তো ধরো কোনো যদি একটা অপেক্ষক, ঠিক আছে, এফ এক্স হয়, তাহলে তার বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা কত হয়ে যাবে? এফ ইনভার্স এক্স। মানে কোনো একটি অপেক্ষক যদি এফ এক্স হয়, তাহলে তার বিপরীত অপেক্ষকটা কি হয়ে যাবে? এফ ইনভার্স এক্স। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, মানে কোনো একটা অপেক্ষক যদি এফ এক্স হয়, তাহলে তার ইনভার্সটা কত হয়ে যাবে? এফ ইনভার্স এক্স। ঠিক আছে, তার মানে সাইন এক্স, তাহলে তার বিপরীত অপেক্ষকটা কত হয়ে যাবে? সাইন ইনভার্স এক্স, তাই তো। কস এক্স এর বিপরীত অপেক্ষক কত হয়ে যাবে? কস ইনভার্স এক্স। ঠিক আছে, মানে বিপরীতটা হয়ে যাবে তার ইনভার্স, কিছুই নয়, কি হয়ে যাবে? শুধু ইনভার্স। ঠিক আছে, আচ্ছা। তো আমি তোমাদেরকে থিওরি একটু বলে দিচ্ছি যে সাইন এক্স, আচ্ছা, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে কখন? এই যে সাইন ইনভার্স এক্স, এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে যদি এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। সাইন ইনভার্স এক্সটা কখন সংজ্ঞাত হবে? না, এক্সটা যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সাইন ইনভার্স এক্সটা সংজ্ঞাত হবে। এবং সাইন ইনভার্স এক্স এর এবং সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান যদি মুখ্য মান যদি আলফা হয়, আলফা হলে কি হবে? না, যদি আলফা হয় তাহলে আলফাটা কার থেকে কার মধ্যে ভ্যারি করবে? না পাই বাই, আচ্ছা, -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করবে। কি বললাম আবার বলে দিচ্ছি, সাইন ইনভার্স এক্স যদি অপেক্ষকটা সংজ্ঞাত হয়, তাহলে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এবং সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। এটা হচ্ছে তাদের রেঞ্জ বা পাল্লা। ঠিক আছে, আচ্ছা। সেম ভাবে কস ইনভার্স এক্সটা যদি সংজ্ঞাত হয়, তাহলে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এবং কস ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফাটা কার মধ্যে থাকবে? 0 থেকে পায়ের মধ্যে। এটা কি? আলফা হচ্ছে, আলফা হলো কস ইনভার্স এক্স এর মুখ্য মান। ঠিক আছে, তাহলে কস ইনভার্স এক্সটা -1 থেকে এক্সটা -1 থেকে 1 এ ভ্যারি করবে, কিন্তু আলফাটা তখন 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, কারণ কসটা নেগেটিভ হয় না। ঠিক আছে, আচ্ছা। কিন্তু এবার ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সটা এক্স এর যে কোনো মানে সংজ্ঞাত, এক্স এর যে কোনো বাস্তব মানে সংজ্ঞাত হবে, এক্স এর যে কোনো বাস্তব মানে সংজ্ঞাত। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্সটা কি? না এক্স এর যে কোনো বাস্তব মানে সংজ্ঞাত হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স এর রেঞ্জটা হয়ে যাবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তখন এক্স এর রেঞ্জটা কি হয়ে যাবে? না এক্সটা থাকবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে। হলো, তাহলে ট্যান ইনভার্স এক্সটা এক্স এর যে কোনো বাস্তব মানের সংজ্ঞাত হবে এবং এক্সটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে থাকবে। ঠিক আছে, এবং ট্যান ইনভার্স এক্স এর
ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, মুখ্য মান আলফা হলে আলফাটা কার মধ্যে থাকবে না, আলফাটা কার মধ্যে থাকবে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, কিন্তু -π/2 হবে না, মানে -π/2 থেকে বড় হবে আর π/2 এর থেকে ছোট হবে, কখনোই -π/2 বা +π/2 হবে না, ঠিক আছে। কিন্তু এগুলো এই যে সাইন ইনভার্স এক্সটা আলফা, যদি আলফাটা -π/2 হতে পারে, আবার π/2 হতে পারে, এবং -π/2 π/2 এর মধ্যে যা আছে সেগুলো হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। এটাই ইনইকুয়ালিটি সাইন, লেস দ্যান ইকুয়ালস টু, আর এটা স্ট্রিক্টলি লেস দ্যান, মানে শুধু লেস দ্যান, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয় কট ইনভার্স, না কট ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় কখন না, কট ইনভার্স এক্সটা সংজ্ঞাত হবে যখন এক্সটা -∞ থেকে +∞ মধ্যে থাকবে, ঠিক আছে। এবং কট ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে, কট ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে কি হবে না, আলফাটা 0 থেকে পায়ের মধ্যে থাকবে, কিন্তু কখনো 0 বা পাই হবে না, ঠিক আছে। তো কট ইনভার্স এক্সটা যদি সংজ্ঞাত হয় তাহলে এক্সটা থাকবে -∞ থেকে +∞ এর মধ্যে, এবং কট ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয় তাহলে আলফাটা থাকবে 0 থেকে পায়ের মধ্যে, ঠিক আছে। এবার বলছে সেক ইনভার্স এক্স, যদি সেক ইনভার্স এক্সটা সংজ্ঞাত হয় তাহলে মডিউলাস অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে 1, ঠিক আছে। সেক ইনভার্স এক্স যদি সংজ্ঞাত হয় তাহলে মডিউলাস অফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়ে যাবে, এবং সেক ইনভার্স এক্স এর মুখ্য মান, সেক ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে কি হবে না, আলফাটা 0 থেকে পায়ের মধ্যে থাকবে, ঠিক আছে। কিন্তু আলফাটা 0 হতে পারে আবার পায়ও হতে পারে, এবং 0 থেকে পায়ের মধ্যে যা আছে সমস্ত কিছু হতে পারে, কিন্তু কিন্তু আলফাটা π/2 হবে না, কিন্তু কি আলফাটা π/2 হবে না। নেক্সট স্টেপ, বুঝতে পেরেছি তো। নেক্সট, যে কোসেক ইনভার্স এক্স, এই অপেক্ষকটা কখন সংজ্ঞাত হবে, এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। আচ্ছা, মডিউলাস অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মানে আমি বলবো যে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এবং এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু -1, তার মানে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকছে, তাই তো। কি বলবো, এক্সটা 1 এর চেয়ে বড় এবং -1 এর চেয়ে ছোট, সরি, -1 থেকে 1 এর মধ্যে থাকে না, এক্সটা হচ্ছে 1 এর চেয়ে বড় এবং -1 এর চেয়ে ছোট, ঠিক আছে। আর কোসেক ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, আলফা হলে আলফাটা কার মধ্যে থাকবে না, -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, কিন্তু আলফাটা কখনোই 0 হবে না, ঠিক আছে। তো এই যে এগুলো তোমাদেরকে বোঝালাম, তো দেখো আরেকটা কথা বলে দিচ্ছি, এইটা যেটা বললাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল, মানে ডোমেন, আর এটা হচ্ছে পাল্লা বা প্রসার, মানে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। আর এটাতে বললাম মুখ্য মান, ঠিক আছে, এবং এদের কিছু সাধারণ মানও আছে, জেনারেল ভ্যালু। তো আমি এটা একটা যেমন সাইন ইনভার্স এক্স, এর মুখ্য মান কত, এর মুখ্য মান হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখছি না, আমি তোমাদেরকে এই যে বোঝালাম এটা আমি একটা সামারি করে দিচ্ছি এখানে, ঠিক আছে।
আমি একটা সামারি করে দিচ্ছি। এখানে লিখছি অপেক্ষক বা ফাংশন, ঠিক আছে, অপেক্ষক বা যেটাকে বলছে ফাংশন। আমি একটা সামারি করে দিচ্ছি। এই যে এখানে এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটা সামারি করে দিচ্ছি, এবং তার সঙ্গে যে এগুলো সাধারণ মান বা জেনারেল ভ্যালু সেটা কত হয় সেটা বলে দিচ্ছি। তো এটা অপেক্ষক গেল, এটা হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল, যেটাকে আমরা বলি ডোমেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পাল্লা বা প্রসার, পাল্লা বা প্রসার, যেটাকে আমরা কি বলি রেঞ্জ বলে থাকি। এই যে এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটার আমি একটা সামারি করতে চাইছি, ঠিক আছে, দেখো বুঝতে পারবে। তারপরে হচ্ছে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। আর একটা হচ্ছে সাধারণ মান বা জেনারেল ভ্যালু, সাধারণ মান, এটাকে বলা হচ্ছে জেনারেল ভ্যালু, ঠিক আছে। তো এদিকে থাকছে অপেক্ষক, ক্ষেত্র, পাল্লা বা প্রসার, মুখ্য মান, সাধারণ মান, ঠিক আছে। আচ্ছা, প্রথম অপেক্ষক হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। এটার ক্ষেত্র কত বললাম, -1 থেকে 1 এর মধ্যে, যেহেতু লেস দেন ইকুয়ালস টু আছে তাই এখানে কি ব্র্যাকেট হবে, এখানে থার্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করলাম, সরি, পাল্লা বা প্রসার কত হলো, পাল্লা বা প্রসার করেছি -π/2 থেকে π/2, যেহেতু লেস দেন ইকুয়ালস টু আছে সেজন্য এটা হয়ে যাবে যে থার্ড থার্ড ব্র্যাকেট, তাই তো। এটা হয়ে যাবে -π/2 থেকে π/2। এখানে প্রিন্সিপাল ভ্যালু কত, এখানে মুখ্য মান হচ্ছে, সরি একটু খাতাটা নড়াচড়া করতে হচ্ছে, আলফা, যেখানে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে। আর জেনারেল ভ্যালু বা সাধারণ মান কত, এর জেনারেল ভ্যালু হচ্ছে n π প্লাস -1n ইন্টু আলফা, এটা হচ্ছে সাধারণ মান। এটা কিভাবে বসবে সেটা আমি অঙ্ক প্র্যাকটিস করতে করতে আসবে তখন আমি বলে দেবো, ঠিক আছে। যেখানে আলফাটা হচ্ছে কি বললাম, মুখ্য মান, তাই তো, মানে এটা একটা কোণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ফাংশন হচ্ছে কস ইনভার্স এক্স। এটা রেঞ্জ কত, সরি এটা ক্ষেত্র আর ডোমেন কত, -1 থেকে 1, রেঞ্জ কত, এটা কিন্তু -π/2 নয়, এটা 0 থেকে π, ঠিক আছে। এটার মুখ্য মান হচ্ছে আলফা। আচ্ছা, এখানে একটা দাগ করে দিচ্ছি যাতে আলাদা করে বুঝতে পারো। আলফা, যেখানে আলফাটা কিন্তু 0 থেকে π এর মধ্যে আছে, এবং এর মুখ্য মানটা হয়ে যাবে 2n π প্লাস অর মাইনাস আলফা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এটার ক্ষেত্র বা প্রসাগত, এরা করেছে দেখো -∞ থেকে +∞, ঠিক আছে। এর পাল্লা বা প্রসার হচ্ছে -π/2 থেকে π/2, এবং এর মুখ্য মান হচ্ছে আলফা, যেখানে আলফাটা -π/2 থেকে +π/2, ঠিক আছে। এবং এর সাধারণ মান হচ্ছে n π প্লাস আলফা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কট ইনভার্স এক্স। এটারও ক্ষেত্র বা ডোমেন হচ্ছে -∞ থেকে +∞, এর পাল্লাটা বা রেঞ্জটা হচ্ছে 0 থেকে π, এটার মুখ্য মান হচ্ছে আলফা, যেখানে
আলফাটা 0 থেকে পাইয়ের মধ্যে, ঠিক সাইন কসের মতো ট্যান কট, তাই তো। এবং এটার মুখ্য মান হচ্ছে এন পাই প্লাস আলফা। ঠিক আছে, দুটোর কিন্তু সাধারণ মান একই। আমাদের এই চারটেতে আপাতত কাজ চলে, বাট আমি বাকি দুটো লিখে দেব। কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্র পেলাম মডিউলাস অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। এটার পাল্লা বা প্রসার আমরা কি পেয়ে গেছি, এটা পাল্লা বা প্রসার পেয়েছি -π/2 থেকে π/2, কিন্তু জিরোটা থাকবে না, তাই তো, জিরো বাদে। এবং এটার মুখ্য মান পেয়েছি আলফা। কেন জিরো বাদে? কারণ এই যে এখানে লিখে দিয়েছি, সরি, হ্যাঁ, এখানে আলফাটা ইজ নট ইকুয়ালস টু 0, সেজন্য জিরোটা এখানে থাকবে না। ঠিক আছে, আলফা যেখানে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে। এবং এই মুখ্য মানটা হয়ে যাবে n পাই প্লাস -1 ইন্টু আলফা। দেখো সাইনের যা মুখ্য মান, কোসেকেরও তাই মুখ্য মান, আবার ট্যানের যেটা মুখ্য মান সেটাই কটের মুখ্য মান, এবং কসের যেটা মুখ্য মান সেটাই হবে সেকের মুখ্য মান। আর একটা কি পড়ে থাকলো, একটা আমি আর ছক করছি না, আর একটা আমি লিখে দিচ্ছি এখানে, দেখে নাও। নেক্সট যেটা লাস্ট থাকলো সেটা হচ্ছে আমাদের কাছে সেক ইনভার্স এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন ডোমেন। এর ডোমেন কত? এর ডোমেন হচ্ছে মডিউলাস অফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। রেঞ্জ কত? এর রেঞ্জটা হচ্ছে যে 0 থেকে পাই, সরি 0 থেকে পাই, কিন্তু এখানে কি থাকবে না, π/2টা থাকবে না, রাইট? আচ্ছা, এটার মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু সেটা কত? এটা মুখ্য মান হচ্ছে আলফা, যেখানে আলফাটা 0 থেকে পাই, ঠিক আছে, কিন্তু আলফাটা π/2 হবে না। এবং এটার যে সাধারণ মান সেটা কস ইনভার্স এক্স এর সঙ্গে সমান। সাধারণ মানটা কত? 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, বোঝা গেল? এই হলো এটার সামারি, গোটাটার এটা সামারি করে দিলাম। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই যে মানগুলো জানো, সাইন 0-র মান কত হয়, সাইন 30-র মান কত হয়, সাইন 45-এর মান কত হয়, সাইন 60-র মান কত হয়, সাইন 90-র মান কত হয়, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, এগুলো আর বলার কিছু নেই। তো আমি ধরো অ্যাজ এ এক্সাম্পল, সাইন 90 মানে কত? সাইন π/2, সেটার মান কত হয়? 1। তাহলে আমার কাছে এখানে সাইনটা এদিকে যদি নিয়ে যায়, মানে সাইন ইনভার্স 1, এটা তখন আমি কি বসাবো? π/2। ঠিক আছে, তার মানে সাইন π/2 মানে 1 আমরা দেখতে পাচ্ছি, মানে সাইন ইনভার্স 1 এর জায়গায় তাহলে আমরা কি বসিয়ে দেবো? π/2 বসাবো। ঠিক আছে, সেম ভাবে ধরো cos π/3 মানে cos 60, তাই তো, এটার মান 1/2। তার মানে আমাদেরকে যখন দেখবো cos ইনভার্স 1/2 আছে, সেখানে আমরা কত বসাবো? π/3 বসাবো। কেন? কারণ cosটা এদিকে এলে ইনভার্স হয়ে যাবে, তাই তো। তার মানে cos ইনভার্স 1/2 থাকলে সেটা π/3 বসাবো। এটা আমি অঙ্কে দেখিয়ে দেবো, ঠিক আছে। অঙ্ক করার সময় তোমরা বোঝাবে, তোমরা কেবল সাইন 30-র মান কত, সাইন 60-র মান কত, cos 45-এর মান কত, এই মানগুলো তোমরা মনে রাখবে। সাইন কস ট্যান, এগুলোর যে তোমাদের ত্রিকোণমিতিক মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো তোমরা শুধু মনে রাখবে, ঠিক আছে, তাহলেই হবে। চলো নেক্সটে চলে যাচ্ছি। কিছু মান দেখো, যে আমাকে যদি বলা হয় যে সাইন ইনভার্স -x, এটা কত হবে? আচ্ছা, আমরা কি জানি, সাইন মাইনাস থিটা মানে কি হয়? মাইনাস সাইন থিটা, তাই তো, যেখানে থিটাটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, তাই তো। আচ্ছা,
তাহলে এখানে সাইন ইনভার্স এক্সটা হয়ে যাবে কত, মাইনাস সাইন ইনভার্স এক্স। সেম ভাবে যেখানে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে ক্যারি করবে, ঠিক আছে। কস ইনভার্স মাইনাস এক্সটা কত হবে, তো কস ইনভার্স মাইনাস থিটা হয় কত, কস থিটা। কিন্তু এখানে ইনভার্সের ক্ষেত্রে একটু আলাদা হবে, তাহলে কস ইনভার্স মাইনাস এক্সটা কত হবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স, ঠিক আছে। যেখানে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে। নেক্সট ট্যান ইনভার্স মাইনাস এক্স, এটা কত হবে, এটা হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স এক্স। এগুলো একটু মনে রাখবে, এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। কোথায় কিভাবে কাজে লাগবে সেগুলো আমি অঙ্ক করার সময় দেখিয়ে দেবো। যেখানে এক্সটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি ভ্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, কোসেক ইনভার্স মাইনাস এক্স, কোসেক ইনভার্স মাইনাস এক্স, এটা কি হয়ে যাবে, মাইনাস কোসেক ইনভার্স এক্স, যেখানে মডিউলাস অফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে। এগুলো কিছু ফর্মুলা, এগুলো তোমরা মনে রাখবে, তোমাদেরই সুবিধা হবে। এগুলো অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে, একটু কষ্ট করে মনে রাখবে। সেক ইনভার্স মাইনাস এক্স, এটা কত হবে, পাই মাইনাস সেক ইনভার্স এক্স, যেখানে মডিউলাস অফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে। সেক কস এগুলোতে কিন্তু পাই মাইনাস আসছে, দেখো। আচ্ছা, নেক্সট কট ইনভার্স মাইনাস এক্স, এটা হবে পাই মাইনাস কট ইনভার্স এক্স, যেখানে এক্সটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি ভ্যারি করবে, ঠিক আছে। এই গেল কিছু ফর্মুলা। নেক্সট আরো কিছু ফর্মুলা আমি দেখাই তোমাদের। যেমন ধরো যে সাইন ইনভার্স এক্স, এটা কত হবে, দেখো একই জিনিস কিন্তু বিপরীত আছে, তাই সাইন ইনভার্স সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে কি এক্স। সাইন ইনভার্স এক্স মানে কি থাকবে, সিম্পলি এক্স থাকবে। কেন, কারণ সাইন ইনভার্স সাইন দুটো অল্টারনেটিভ সাইন আছে, সেজন্য থাকবে না তারা। কিন্তু এক্সটা এখানে -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে। তারপর দেখো কস ইনভার্স এক্স, এটাও কি হয়ে যাবে, এটাও কিন্তু এক্সই হবে। এখানেও কিন্তু এক্সটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে। নেক্সট ট্যান ইনভার্স এক্স, সেক্ষেত্রেও কিন্তু আমার এক্সই হয়ে যাবে, কিন্তু এক্সটা এখানে -ইনফিনিটি থেকে ইনফিনিটি +ইনফিনিটি অবধি ভ্যারি করবে, ঠিক আছে। নেক্সট দেখো কোসেক ইনভার্স এক্স, এগুলো কিন্তু সবই এক্স হয়ে যাবে। সরি, একটু ক্যামেরাটা রাখতে পারছিলাম না। কোসেক ইনভার্স এক্স, এটা হয়ে যাবে এক্স। এক্ষেত্রে এক্সটা মডিউলাস অফ এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো বলছে সেক ইনভার্স এক্স। দেখো সেম জিনিস যদি ইনভার্স থাকে তাহলে অ্যাঙ্গেলে যেটা থাকবে সিম্পলি সেটাই বসবে। সেম জিনিস ইনভার্স আছে, সেক আবার সেক ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেম জিনিস যদি ইনভার্স থাকে সেক্ষেত্রে কিন্তু যে অ্যাঙ্গেলে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, সেটাই বসে যাবে। এক্ষেত্রে কি, এটা এক্সটা মডিউলাস অফ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে কট ইনভার্স এক্স, এটাও কিন্তু এক্সই হবে, কিন্তু এক্সটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখানে দেখো সবই এক্স থাকছে, বাট রেঞ্জগুলো এক্স এর যে রেঞ্জ সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই তো। এবার দেখো আরেকটু আলাদা দেখাচ্ছি। এবার ইনভার্সগুলো আগে থাকবে, ইনভার্স নাগুলো পরে থাকবে, সেক্ষেত্রেও রেজাল্ট একই থাকবে, মানে সাইন ইনভার্স সাইন এক্স। এক্ষেত্রেও আমরা বলতে পারি কিন্তু এক্স, কিন্তু
এখানে এক্সটা -π/2 থেকে +π/2 অবধি ভ্যারি করবে। এখানে কিন্তু দেখো রেঞ্জ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এগুলো অ্যাঙ্গেলে দিচ্ছে, এগুলো সংখ্যায় দিচ্ছে। এবার যদি আমি বলি cos ইনভার্স cos x, সেক্ষেত্রেও কিন্তু আমার এক্সই থাকবে, কিন্তু এই যে এক্সটা 0 থেকে পায়ের মধ্যে থাকবে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে ট্যান ইনভার্স ট্যান এক্স, সেটাও কিন্তু এক্সই হবে, কিন্তু এক্সটা -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করবে, মানে +π/2। এক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাঙ্গেল দিচ্ছে, আর এখানে কিন্তু সংখ্যা দিচ্ছিল, তাই তো। দেখো দুটো কিন্তু দু রকম জিনিস দিচ্ছে। এবার যদি বলি কোসেক ইনভার্স কোসেক এক্স, সেক্ষেত্রেও কিন্তু এক্সই হয়ে যাবে, কিন্তু এক্সটা -π/2 থেকে +π/2 অবধি ভ্যারি করবে, ঠিক আছে। কিন্তু এখানে আর একটা কন্ডিশন আছে, যেখানে এক্সটা কিন্তু 0 হবে না। এটা আমি বারবার বলছি, কোসেক ইনভার্সে এক্সটা কিন্তু 0 হবে না, আর সেক ইনভার্সে এক্সটা কিন্তু π/2 হবে না। নেক্সট বলছে সেক ইনভার্স সেক এক্স, সেটাও এক্স হবে। এখানে এক্সটা কার থেকে কার ভ্যারি করবে, 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করবে, কিন্তু এখানে এক্সটা π/2 হবে না, ঠিক আছে। চলো নেক্সট, কট ইনভার্স কট এক্স, সরি দুবার ইনভার্স দিয়ে দিচ্ছি, সরি, এটা হয়ে যাবে এক্স, যেখানে এক্সটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে। এই গেল কয়েকটা ফর্মুলা, আরো ফর্মুলা আছে, দেখো আমি লিখিয়ে দিচ্ছি। দেখো আমরা এইভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমরা কিন্তু কোসেক ইনভার্স এক্স 1/x লিখতেই পারি, কারণ সাইন কোসেক এক্স মানে হচ্ছে 1/sin x, তাই তো। সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমরা কোসেক ইনভার্স 1/x ও লিখতে পারি। আবার যদি ধরো কোসেক ইনভার্স এক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইন ইনভার্স 1/x লিখতে পারি। এটা কোথায় কিভাবে ভ্যারি করবে, এগুলো অঙ্কতে কি জানতে চেয়েছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। মানে সাইন ইনভার্স এক্স কে কোসেক ইনভার্স 1/x লিখতে পারি, আবার উল্টোটাও তো লিখতে পারি, কোসেক ইনভার্স এক্স কে সাইন ইনভার্স 1/x ও লিখতে পারি। সেটা কোথায় কিভাবে অ্যাপ্লিকেবল হবে সেটা সেভাবেই লিখবো, ঠিক আছে। আপাতত জেনে রাখো সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, কিন্তু এর উল্টোটাও হতে পারে, মানে কোসেক ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 1/x, এটাও কিন্তু ইউজ করতে হতে পারে, সেটা অঙ্কের ক্ষেত্রে কোথায় কি অঙ্ক আছে সেভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, কিন্তু এক্সটা 0 হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে cos ইনভার্স এক্স সমান আমরা বলতে পারি sec ইনভার্স 1/x, ঠিক আছে। যেখানে এক্সটা -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করবে, এবং এখানেও কিন্তু এক্সটা 0 হবে না, ঠিক আছে। নেক্সট কি বলছে, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু তোমার যেখানে সেখানে ইউজ করতে হতে পারে, সো এগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। তো ট্যান ইনভার্স এক্স, এটাকে আমরা দুটো ভাবে লিখতে পারি। কি কি লিখতে পারি, একটা লিখতে পারি কট ইনভার্স 1/x, খুবই ভালো কথা। এটা তো আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স কে আমরা কট ইনভার্স এক্স লিখতে পারি কখন, যখন এক্সটা গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে যদি এক্সটা লেস দ্যান 0 হয়ে যায়, তখন কি লিখবো না, তখন লিখবো -π প্লাস কট ইনভার্স 1/x, যখন এক্সটা লেস দ্যান 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, কয়েকটা ফর্মুলা বলছি, দেখো তিনটে আরো, এই ফর্মুলাগুলো তো মনে রাখবে। আর একটা ফর্মুলা দেখো, একটা হচ্ছে সাইন ইনভার্স
এক্স প্লাস কস ইনভার্স এক্স যখন থাকবে তখন আমরা সেই জায়গায় কি বসাবো, পাই বাই টু বসাবো। মানে দেখো আমরা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এই জায়গায় কি বসাতাম, 1 বসাতাম, কিন্তু এটা যেহেতু ইনভার্স তাই এখানে কিন্তু অ্যাঙ্গেলটা বসবে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা বসাবো পাই বাই টু, যেখানে এক্সটা -1 থেকে +1 ভ্যারি করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স যেখানে থাকবে সেখানে আমরা বসাবো পাই বাই টু। এখানে এক্সটা -∞ থেকে +∞ অব্দি ভ্যারি করছে। ঠিক আছে, আচ্ছা যেখানে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটা আমরা দেখতে পাবো যে এখানে আছে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, সেখানে কি বসাবো, এই এই দুটো জায়গায় বসাবো শুধু পাই বাই টু। যখন দেখবো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স আছে তখন সেই জায়গায় আমরা পাই বাই টু বসিয়ে দেবো, আর কিছু বসাতে হবে না। ঠিক আছে, এখানে মডিউলাস অফ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, আচ্ছা এই গেল তোমাদের কিছু ফর্মুলা। আরো ফর্মুলা আছে, দেখো দেখিয়ে দিচ্ছি, যে আমি সেই ফর্মুলাগুলোই দেখাবো যেগুলো আমাদের অঙ্ক করতে লাগবে। এখানে যতগুলো ফর্মুলা আছে সবগুলোই আমাদের অঙ্ক করতে লাগবে। চলো দেখাচ্ছি। তো এই ফর্মুলাগুলো ভালোভাবে বুঝতে পেরেছি তো? অনেকগুলো ফর্মুলা কিন্তু এই দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, এই যে সাইন ইনভার্স এক্স, এখান থেকে কিন্তু ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, তারপরে যে সাইন সাইন ইনভার্স, কস কস ইনভার্স, ট্যান ট্যান ইনভার্স, কোসেক কোসেক ইনভার্স, সেক সেক ইনভার্স, কট কট ইনভার্স, এবার আবার এসছে সাইন ইনভার্স সাইন, কস ইনভার্স কস। ঠিক আছে, এইভাবে আমাদের গেছে। দিয়ে এখানে এই যে দুটো ফর্মুলাকে এবার এখানে সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, কস ইনভার্স এক্স সমান সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x, আবার মাইনাস পাই প্লাস কট ইনভার্স 1/x কোন কন্ডিশনে হচ্ছে সেটা দেখো, এক্স গ্রেটার দেন 0 হলে কট ইনভার্স 1/x হবে, এক্স লেস দেন 0 হলে মাইনাস পাই প্লাস কট ইনভার্স 1/x হবে, এগুলো মনে রাখবে। আবার সাইন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান হলে পাই বাই টু হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সেটা হলে পাই বাই টু হবে, আবার সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সেটা হলে পাই বাই টু হবে। মানে এইগুলো আমরা যেখানে দেখতে পাবো সেখানেই পাই বাই টু বসাবো। ঠিক আছে, তো চলো নেক্সট ফর্মুলায় যাই। আরেকটা ফর্মুলা বলছি দেখো, বলছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যদি থাকে তাহলে আমরা কি বসাবো, কি বলছে ট্যান ইনভার্স এক্স প্লাস যদি ট্যান ইনভার্স থাকে তাহলে কি বসাবো। তো এখানে আমার তিনটে ফর্মুলা বসানোর কন্ডিশন আছে, কি কি, একটা আমি সিম্পলি যেটা বসাতে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স যদি থাকে, সরি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই থাকে, তো সিম্পলি আমরা যে ফর্মুলাটা বসাই সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। কিন্তু এই ফর্মুলাটা কখন বসাবো, যখন এক্স ওয়াইটা 1 এর চেয়ে ছোট হবে। কি বললাম, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান এই ফর্মুলাটা বসাবো যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। কখন বসাবো এই ফর্মুলাটা, যখন এক্স ওয়াইটা 1 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটা বসাতে পারি পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। ঠিক আছে, এটা কখন বসাবো, এটা তখনই বসাতে পারবো যখন এক্সটা 0-র চেয়ে বড় হবে, ওয়াইটা 0-র চেয়ে বড় হবে এবং এক্স ওয়াইটা 1 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, এক্সটা 0-র চেয়ে বড় হবে, ওয়াইটা 0-র চেয়ে বড় হবে, সরি ভুল বললাম, এটা এক্স ওয়াইটা যখন 1-এর চেয়েও বড় হবে। সরি আমি একটু কেয়ারলেস মিস্টেক হয়ে গেছিল, সরি। এই ফর্মুলাটা যে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, এই ফর্মুলাটা আমরা কখন বসাতে পারবো, যে এক্সটা যখন 0-র চেয়ে বড় হবে, ওয়াইটা যখন 0-র চেয়ে বড় হবে এবং এক্স ওয়াইটা যখন 1 এর চেয়ে বড় হবে। আর একটা ফর্মুলা কি বসাতে পারবো, আরেকটা ফর্মুলা বসাতে পারবো যে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই
ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা কখন বসাতে পারবো? এটা তখন বসাতে পারবো যখন এক্সটা 0-র চেয়ে ছোট হবে, ওয়াইটা 0-র চেয়ে ছোট হবে এবং এক্স ওয়াইটা 1-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স এর ওয়াই এর এই তিনটে ফর্মুলা আমরা কাজে লাগাবো, মানে এই তিনটে ফর্মুলা আছে, যেখানে যেটা দরকার আমরা সেখানে সেটাই বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তো চলো নেক্সট ফর্মুলায় যাই। দেখো নেক্সট ফর্মুলা বলছে যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এখানে প্লাস থাকলে তো এটা হলো, এবার যদি মাইনাস থাকে তখন কি হবে? দেখো মাইনাস যদি থাকে তাহলে সিম্পলি যে ফর্মুলাটা প্রথমে বসাবো সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, দেখো এখানে প্লাসের সময় উপরে প্লাস ছিল, মাইনাসের সময় উপরে মাইনাস আছে। এটা কখন হবে? যখন এক্স ওয়াইটা -1-এর চেয়ে বড় হবে। এক্স ওয়াইটা -1-এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা বসাতে পারি। ঠিক আছে, আর একটা কি হবে? আর একটা হয়ে যাবে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এটা কখন হবে? এটা তখনই হবে যখন এক্সটা 0-র চেয়ে বড় হবে, ওয়াইটা 0-র চেয়ে ছোট হবে এবং এক্স ওয়াইটা -1-এর চেয়ে ছোট হবে। কি বললাম? এই যে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এই ফর্মুলাটা কখন হবে? যখন এক্সটা 0-র চেয়ে বড় হবে, ওয়াইটা 0-র চেয়ে ছোট হবে এবং এক্স ওয়াইটা -1-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, আর একটা ফর্মুলা কি বসাবো? আর একটা ফর্মুলা বসাবো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এই ফর্মুলাটা কখন বসবে? যখন যখন এক্সটা 0-র চেয়ে ছোট হবে, ওয়াইটা 0-র চেয়ে বড় হবে এবং এক্স ওয়াইটা -1-এর চেয়ে ছোট হবে। তো কি বললাম? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এটা কখন হবে? যখন এক্সটা 0-র চেয়ে ছোট হবে, ওয়াইটা 0-র চেয়ে বড় হবে এবং এক্স ওয়াইটা -1-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই গেল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই আর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। এবার আমরা আসবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলায়। নেক্সট ফর্মুলা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, এই যে এখানে তিনটে ফর্মুলা বললাম, তো যেখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেখানে সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই যে ফর্মুলাগুলো কিভাবে ইউজ হবে তার কন্ডিশন দেওয়া আছে, দেখবো কন্ডিশন, যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে তার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এটার কি ফর্মুলা হবে? দেখো এটার যে জেনারেল ফর্মুলা সেটা হয় মানে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্সটা -1 অথবা তার চেয়ে ছোট হবে, ওয়াইটা 1-এর চেয়ে ছোট হবে অথবা 1 হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 1-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, নেক্সট ফর্মুলা দেখো, আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। নেক্সটটা হচ্ছে যে পাই মাইনাস সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে এক্সটা জিরোর চেয়ে ছোট হবে, সরি জিরোর চেয়ে বড় হবে। ঠিক আছে, আর ওয়াইটা এক অথবা একের চেয়ে ছোট হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা একের চেয়ে বড় হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ওয়ান হবে। ঠিক আছে, আর একটা ফর্মুলা কি বলেছে, আরেকটা ফর্মুলা হবে মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যেখানে মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এক্স হবে, ওয়াই লেস দ্যান জিরো হবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা গ্রেটার দ্যান ওয়ান হবে। ঠিক আছে, এই চলে গেল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। ঠিক আছে, চলো নেক্সট ফর্মুলা যাবো এবার, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, নেক্সট ফর্মুলা কি না, নেক্সট ফর্মুলা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সমস্ত ফর্মুলা একই থাকবে, কেবল যেখানে প্লাস ছিল সেখানে শুধুমাত্র মাইনাস হয়ে যাবে। মানে কি, মানে এখানে হয়ে যাবে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে ফার্স্ট ফর্মুলা। যখন মাইনাস এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু এক্স হবে, ওয়াইটা লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে। ঠিক আছে, নেক্সট ফর্মুলা হবে পাই মাইনাস সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যেখানে এক্সটা জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে, এবং মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু জিরো হবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা গ্রেটার দ্যান ওয়ান হবে। ঠিক আছে, আর একটা কি লিখবো, আর একটা মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, যেখানে এক্সটা মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান জিরো হবে, ওয়াইটা জিরো লেস দ্যান ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা গ্রেটার দ্যান ওয়ান হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ফর্মুলা দেখো, এবার করবো আমরা cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই। ঠিক আছে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটা হয়ে যাবে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যেখানে মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এক্স হবে, ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে, এবং এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে। মানে এক্স প্লাস ওয়াইটা জিরো অথবা জিরোর চেয়ে বড় হবে, কিন্তু জিরোর চেয়ে ছোট হবে না এক্স প্লাস ওয়াইটা। ঠিক আছে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা এই ফর্মুলাটা বসাতে পারবো, নাহলে কিন্তু এই ফর্মুলাটা বসাতে পারবো না। আরো আরো একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা না, টু পাই মাইনাস cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, যেখানে মাইনাস ওয়ানটা লেস দেন ইকুয়ালস টু এক্স হবে, ওয়াইটা লেস দেন ইকুয়ালস টু ওয়ান হবে, এবং এক্স প্লাস ওয়াইটা কিন্তু লেস দেন ইকুয়ালস টু জিরো হবে। এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো থাকলে এটা করব, আর যদি লেস দেন ইকুয়ালস টু জিরো হয় তখন এই ফর্মুলাটা বসাবো। ঠিক আছে, এটা হয়ে গেল cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলা। ঠিক আছে, এবার কি করব,
এবার কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই ফর্মুলা করবো। এবার করব কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই। ফর্মুলা সেম থাকবে, কেবল প্লাসের জায়গায় মাইনাস হবে। মানে কি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কস ইনভার্স, সরি দেখো কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই জায়গায় কিন্তু এখানে মাইনাস ছিল, তাহলে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই আছে মানে এখানে প্লাস হয়ে যাবে। রুট ওভার অন মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অন মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে ফর্মুলা। যেখানে মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এক্স হবে, মানে এক্সটা মাইনাস ওয়ান অথবা তার চেয়ে বড় হবে, ওয়াইটা লেস দ্যান জিরো মানে ওয়াইটা জিরোর চেয়ে ছোট হবে, সরি ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান মানে ওয়াইটা ওয়ান অথবা ওয়ানের চেয়ে ছোট হবে, এবং এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই মানে এক্সটা ওয়াই এর সমান হবে অথবা ওয়াই এর চেয়ে ছোট হবে। আরেকটা ফর্মুলা কি, আরেকটা ফর্মুলা বলছে মাইনাস কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। যেখানে ওয়াইটা মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে ভ্যারি করবে, কিন্তু প্রপারলি জিরো হবে না, কিন্তু ওয়ান মাইনাস ওয়ান হতে পারে। আবার এক্সটা জিরো থেকে ওয়ানের মধ্যে ভ্যারি করবে, যেখানে এক্সটা জিরো হবে না কিন্তু ওয়ান হতে পারে, এবং এক্সটা ওয়াই হতে পারে অথবা ওয়াই এর চেয়ে বড় হতে পারে, ছোট হবে না। ঠিক আছে, এবার যদি বলছে আমরা তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা করলাম, তো এবার যদি তিনটে থাকে, মানে ধরো যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড থাকে, সেক্ষেত্রে কি হবে, চলো সেক্ষেত্রে ফর্মুলাটা দেখে নেওয়া যাক। তখন আমাদের হয়ে যাবে ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে ট্যান ইনভার্স, এই যে যেগুলো আছে সবগুলোকে যোগ করো, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস করে এই যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোকে গুণ করে দাও, মানে এক্স ওয়াই জেড। প্রথমে ট্যান ইনভার্সটা লিখো, অ্যাঙ্গেলগুলোকে যোগ করো মাইনাস অ্যাঙ্গেলগুলোকে গুণ করো, মানে অ্যাঙ্গেলগুলোর যোগফল মাইনাস অ্যাঙ্গেলের গুণফল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস প্রথম অ্যাঙ্গেল দুটোর গুণফল এক্স ওয়াই, তারপর অ্যাঙ্গেল দুটো ওয়াই জেড, তারপরে হচ্ছে জেড এক্স, মানে ওয়ান মাইনাস প্রথম দুটো অ্যাঙ্গেলের গুণফল মাইনাস তারপরের দুটো অ্যাঙ্গেলের গুণফল মাইনাস তারপর দুটো অ্যাঙ্গেলের গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখানে যখন এই ফর্মুলাটা কন্ডিশন কি না, এই ফর্মুলাটা কন্ডিশন হচ্ছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সটাকে ওয়ানের চেয়ে ছোট হতে হবে, মানে লেস দ্যান ওয়ান হতে হবে, মানে কি একের চেয়ে ছোট হতে হবে এই যোগফল তিনটেকে। কেন, কারণ এক হলে তো এটা নেগেটিভ হয়ে যাবে, সেক্ষেত্রে তো ওর অস্তিত্বে থাকবে না। ঠিক আছে, এই যে এটা এক থেকে বাদ দিচ্ছি, তার মানে এটা এই তিনটে যোগফল যেন একের থেকে ছোট হয়, কখনো একের থেকে বড় হবে না। ঠিক আছে, দ্বিতীয় ফর্মুলাটা কি হবে, দ্বিতীয় ফর্মুলাটা হবে পাই প্লাস, এটা যেমন ছিল সেটাই বসে যাবে, মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এখানকার কন্ডিশন কি, এখানকার কন্ডিশন এক্স ওয়াই জেড তিনটেকে জিরোর চেয়ে বড় হতে হবে, তিনটেকেই জিরোর চেয়ে বড় হতে হবে, এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কে ওয়ানের চেয়ে বড় হতে হবে, ওয়ানের চেয়ে ছোট হলে কিন্তু হবে না। হলো, নেক্সট হচ্ছে যে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ভুল লিখে দিচ্ছি, ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এর কন্ডিশন কি, এই কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই জেডকে জিরোর চেয়ে ছোট হতে হবে, এবং
এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কে একের চেয়ে বড় হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলার কন্ডিশন। ঠিক আছে, এই গেল tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড এর ফর্মুলা। ঠিক আছে, এবার যদি আমাকে বলেন যে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি হবে, 2 sin ইনভার্স এক্স এর ফর্মুলা কি হবে, 2 cos ইনভার্স এক্স এর ফর্মুলা কি হবে, সেক্ষেত্রে আমরা কি করব, চলো সেটাও একটু দেখে নিই। তো এটা হয়ে গেল তাহলে কি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড। এবার আমরা করব যে কি না 2 tan ইনভার্স এক্স, তাই তো। দেখো কত নম্বর হবে আমাদের, আমাদের 21 নম্বর হবে, এক্স এক্স আই। এবার আমরা করব 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। ঠিক আছে, তো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা তিন রকম আকারে করা যায়। কি কি, একটা সাইনের আকারে, একটা কসের আকারে, আর একটা ট্যানের আকারে। তো প্রথমে আমরা করছি সাইন এর আকারে, যেখানে যেটা দরকার হবে সেখানে করব। 2 tan ইনভার্স এক্স সমান কি হয়, 2 tan ইনভার্স এক্স সমান হয়ে যায় সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা যখন যেটা কাজে লাগবে, যখন দেখবো আমার সাইনে আনা দরকার তখন 2 tan ইনভার্সকে সাইনে ইনভার্সের আকারে লিখবো, যখন দেখবো কস ইনভার্সে আনা দরকার তখন কস ইনভার্সের আকারে লিখবো, যখন ট্যান ইনভার্সকে ট্যান ইনভার্সে রাখতে হবে তখন তাকে ট্যান ইনভার্সে রাখবো। তো তার ফর্মুলাগুলো দেখে নাও। 2 tan ইনভার্স সমান এক্স হয় সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যখন এক্সটা -1 থেকে 1 এর মধ্যে। আর কি হয়, আর একটা হয় পাই মাইনাস সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যখন এক্সটা গ্রেটার দ্যান 1। আর একটা কি হয় মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কখন, যখন এক্সটা লেস দ্যান -1। সাধারণত এই দুটো লাগে না, এটাই বেশি ব্যবহার হয়। এগুলো খুব খুব কম ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে প্রথমে যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি ওইগুলোই বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এইগুলো ভালোভাবে মনে রাখবে, প্রথমে যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি এইগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট আবার 2 tan ইনভার্স এক্স, এটাকে সাইন ইনভার্সের আকারে লিখলাম। এবার আমরা লিখবো কস ইনভার্স এক্স এর আকারে। কি হবে, 2 tan ইনভার্স এক্স সমান হয়ে যায় কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাগুলো এখন যদি বুঝতে না পারছো তাহলে শুধু তোমরা লিখে নাও। ঠিক আছে, অঙ্ক করার সময় আমি বুঝিয়ে দেবো কোনখানে কিভাবে কোন ফর্মুলাগুলো ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সব আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর হয়ে যায় মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যখন এক্সটা লেস দ্যান 0। ঠিক আছে, এবার আমরা ট্যান ইনভার্সকে ট্যান ইনভার্সে যদি রাখি তাহলে কি হবে, ট্যান ইনভার্সকে ট্যান ইনভার্সের ফর্মুলা এক্স এর ফর্মুলা দিয়ে রাখবো, তাহলে সেক্ষেত্রে 2 tan ইনভার্স এক্স সমান হয়ে যাবে যে এখানে কি ছিল সাইন ইনভার্স ট্যান ইনভার্স এক্সকে সাইন ইনভার্স এক্স এর আকারে লিখলে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, কিন্তু এখানে হয়ে যাবে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যেখানে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, কিন্তু -1 বা 1 হবে না। ঠিক আছে, আর একটা হয়ে যাবে পাই প্লাস ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্সটা গ্রেটার দ্যান 1। আর একটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যখন এক্সটা -1 এর চেয়ে ছোট। ঠিক আছে, এই গেল 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তো আমাদের তোমরা মেনলি এই যে প্রথমে যেগুলো লিখিয়েছি, এই যে প্রথমে যেটা লিখিয়েছি, এই প্রথমে যেটা লিখিয়েছি এইগুলো মনে রাখবে, আগেগুলো তাই, এই প্রথমে যেগুলো লিখিয়েছি সেগুলো কিন্তু মনে রাখবে। এই প্রথমে এই ফর্মুলাগুলোই কিন্তু বেশি বেশি কাজে লাগবে, এইগুলো সেরকম কাজে লাগে না,
তবে যদি লাগে সেগুলো দেখিয়ে দেবো, ওগুলো বেশি লাগে না, প্রথম কাজগুলো মনে রাখবে। ঠিক আছে, এবারে আমরা করব টু সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। এবার কি করব, এবার করব টু সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তো টু সাইন ইনভার্স এক্স সমান কত হয়ে যায় না সাইন ইনভার্স টু এক্স রুট ওভার 1 - x স্কোয়ার। ঠিক আছে, যখন এক্সটা -1/√2 থেকে 1/√2 মধ্যে থাকবে, কিন্তু এক্সটা -1/√2 হতে পারে, আবার 1+1/√2 হতে পারে। ঠিক আছে, তবে টু সাইন ইনভার্স এক্স এর ফর্মুলাটা সেরকম কোনো কাজে লাগে না, কিন্তু টু ট্যান ইনভার্সের যে এক্স এর যে ফর্মুলাগুলো লিখালাম ওটা কাজে লাগবে। ঠিক আছে, তো তবুও আমি লিখিয়ে দিচ্ছি, যদি কোনো কোনো জায়গায় কাজে লাগে সেই জন্য আমি লিখিয়ে দিচ্ছি। আরেকটা হয় পাই মাইনাস সাইন ইনভার্স 2x √1 - x স্কোয়ার। কখন না যখন এক্সটা 1/√2 থেকে 1 এর মধ্যে থাকবে, কিন্তু সেটা এক্সটা 1/√2 হতে পারে, আবার 1ও হতে পারে, আবার 1/√2 থেকে 1 এর মধ্যে যে কোনো মান হতে পারে। আর একটা হয়ে যাবে মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স 2x √1 - x স্কোয়ার। যখন এক্সটা কি না -1 থেকে এক্সটা -1/√2 মধ্যে থাকবে। ঠিক আছে, এখানে সাইন চেঞ্জ হলো বলে ইনইকুয়ালিটিও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো টু সাইন ইনভার্স এক্স, টু কস ইনভার্স এক্স, এই ফর্মুলাগুলো সাধারণত লাগে না, কিন্তু তাও আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি কোনো সময় দরকার হয় তখন বলবে যে না লিখে দিলেন না, তো লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এই গেল টু সাইন ইনভার্স এক্স এর। এবার হচ্ছে টু কস ইনভার্স এক্স। টু কস ইনভার্স এক্স এর ফর্মুলা কি হয় না কস ইনভার্স 2x স্কোয়ার -1। কখন না যখন এক্সটা 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, আর হয় 2π মাইনাস কস ইনভার্স 2x স্কোয়ার -1। কখন যখন এক্সটা -1 থেকে 0 মধ্যে। ঠিক আছে, এবার যে ফর্মুলাটি লিখেছি সেটা ইম্পর্টেন্ট, সেটা কাজে লাগে, যে 3 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। 3 সাইন ইনভার্স এক্স, এটা কি হয় 3 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হয় সাইন ইনভার্স 3x - 4x কিউব। ঠিক আছে, নর্মালি তোমার 3 সাইন এক্স এর ফর্মুলা তোমার কি হয়ে যায়, তাহলে এটা কি হলো সাইন ইনভার্স 3x - 4x কিউব। কখন যখন এক্সটা -1/2 থেকে 1/2 এর মধ্যে থাকবে, কিন্তু এক্সটা -1/2 হতে পারে, +1/2 হতে পারে, আবার -1/2 থেকে 1/+1/2 এর মধ্যে যে কোনো মান হতে পারে। ঠিক আছে, নেক্সট হবে পাই মাইনাস, আমি সবসময় কি বললাম এই যে এই প্রথম ফর্মুলাগুলো বেশি ভালো করে মনে রাখবে, কেন কারণ এই ফর্মুলাগুলোই তোমার কাজে লাগবে। এগুলো লিখে দিচ্ছি, এগুলো সেরকম কাজে লাগবে না, বাট যদি কাজে লাগে সেজন্য আমি লিখে দিচ্ছি। পাই মাইনাস 3x - 4x কিউব। কখন যে রেঞ্জ এক্স এর রেঞ্জগুলো এগুলো মনে রাখা দরকার। তাহলে এটা কি হবে 1/2 থেকে এক্সটা 1 এর মধ্যে। ঠিক আছে, আর হবে মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স 3x - 4x কিউব। কখন না যখন এক্সটা যখন এক্সটা -1 থেকে -1/2 এর মধ্যে। ঠিক আছে, এটা চলে গেল 3 সাইন ইনভার্স এক্স। নেক্সট এবার আমরা কি করব 3 কস ইনভার্স এক্স করব। 3 কস ইনভার্স এক্স। ঠিক আছে, 3 কস ইনভার্স এক্স সমান কত হবে
এটা হয়ে যাবে ঠিক উল্টো, মানে কস ইনভার্স 4x³ মাইনাস 3x। এখানে সাইনের ক্ষেত্রে কি ছিল 3x মাইনাস 4x³, এখানে হয়ে যাবে 4x³ মাইনাস 3x। ঠিক আছে, যখন এক্সটা 1/2 থেকে 1 এর মধ্যে। আর একটা কি হবে, কসের ক্ষেত্রে কিন্তু শুধু পাই হবে না, কি হবে 2π মাইনাস কস ইনভার্স 4x³ মাইনাস 3x। কখন না, যখন এক্সটা -1/2 থেকে 1/2 এর মধ্যে। আর হবে 2π প্লাস কস ইনভার্স 4x³ মাইনাস 3x, যখন এক্সটা -1 থেকে 1/2 এর মধ্যে, সরি -1/2 এর মধ্যে। আমি কিন্তু বারবার বলছি যে এই প্রথম ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে, এগুলোই মনে রাখার চেষ্টা করবে, এইগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এইগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, প্রথম যেগুলো আছে ওই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগিয়ে তোমার অঙ্ক হবে। ঠিক আছে, লাস্ট ফর্মুলা কি আছে দেখো, লাস্ট ফর্মুলা হচ্ছে যে 3 tan ইনভার্স এক্স, 3 tan ইনভার্স এক্স। ঠিক আছে, এটা হয়ে যায় কত, tan ইনভার্স 3x মাইনাস x³ ডিভাইডেড বাই 1 মাইনাস 3x²। তোমরা শুধু ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করো, কোনখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো tan ইনভার্স 3x মাইনাস x³ বাই 1 মাইনাস 3x², যখন এক্সটা -1/√3 থেকে 1/√3 মধ্যে থাকবে, কিন্তু এক্সটা কখনোই -1/√3 বা 1+1/√3 হবে না। একটা কি হয়ে যাবে, পাই প্লাস tan ইনভার্স 3x মাইনাস x³ ডিভাইডেড বাই 1 মাইনাস 3x², যখন এক্সটা গ্রেটার দেন 1/√3, মানে 1/√3 থেকে যখন এক্সটা বড় হবে। আর মাইনাস পাই প্লাস tan ইনভার্স 3x মাইনাস x³ ডিভাইডেড বাই 1 মাইনাস 3x², কখন না, যখন এক্সটা -1/√3 থেকে ছোট হবে। ঠিক আছে, তো এই চলে গেল তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলা। আবারও বলছি, এই প্রথমগুলো তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এইগুলোই বেশি করে মানে তোমার ব্যবহার করা হবে, এগুলোই বেশি করে ইউজ হবে। এই যে সাইন ইনভার্সের, এই যে কস ইনভার্স, এই যে সাইন ইনভার্স, 2 সাইন ইনভার্স, ঠিক আছে, এই যে 2 tan ইনভার্স, এই প্রথমগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, সমস্তগুলো যতগুলো ফর্মুলা লিখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই চলে গেল তোমাদের কিছু ফর্মুলা। ঠিক আছে, তো এবার আমরা চলো প্রশ্নমালায় যাই, এই ফর্মুলাগুলোতে দেখি এবার কিছু অঙ্ক করা যাক। ঠিক আছে, তোমাদের মেন তো অঙ্ক প্র্যাকটিস, তাই না, কিন্তু এই অঙ্ক করতে গেলে ফর্মুলাগুলো তো জানতে হবে। তো 1 নম্বর অঙ্কতে কি বলেছে, এমসিকিউ প্রথমে আছে, যে 1 নম্বর বলেছে যে কস ইনভার্স -1/2 এর মুখ্য মান। কস ইনভার্স -1/2 এর মুখ্য মান বের করতে হবে, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি যে কস ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কস ইনভার্স -1/2 এর মুখ্য মান আলফা, এবং আলফাটা কোথা থেকে কোথার মধ্যে ভ্যারি করে, আলফাটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করে। এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, তাই তো। তোমরা এটা কিসে শিখেছো, সেট থিওরিতে শিখেছো, যে আলফা বিলংস টু 0 থেকে π/2, মানে হচ্ছে 0 লেস দেন ইকুয়ালস টু আলফা লেস দেন ইকুয়ালস টু পাই, এটার মানে এটাই। ঠিক আছে, তার মানে আলফাটাকে 0 থেকে পায়ের মধ্যে হতে হবে, 0-র কমও হবে না, 0-র পায়ের বেশিও হবে না। তাহলে আমরা ধরে নিয়েছি মুখ্য মান আলফা, মানে কস ইনভার্স -1/2 সমান লিখতে পারি আলফা। তাই কস ইনভার্স এটাকে নিয়ে গেলে এটা কি হবে, কস আলফা সমান কত হবে, -1/2 সমান মাইনাস কস কত ডিগ্রি মান 1/2, কস 60 ডিগ্রি মান 1/2। এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, 60 মানে কত, π/3, কিন্তু আগে মাইনাস আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটা তো মাইনাস কস রাখা যাবে না, তার মানে এটাকে
অ্যাকিউট অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে আমাকে, তাই তো? তার মানে এটা হয়ে যাবে কস পাই মাইনাস পাই বাই 3। সরি, অবটিউজ অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে, মানে কস পাই মাইনাস পাই বাই 3, তাহলে কত হবে? কস এটা হয়ে যাবে 3 পাই মাইনাস পাই, এটা থাকো লসাগু 3, এটা 3 পাই মাইনাস পাই সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে কস 3 পাই মাইনাস পাই মানে 2 পাই বাই 3। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কস আলফা সমান কস 2 পাই বাই 3। তার মানে কস কস ক্যান্সেল আউট হয়ে গেলে আলফা সমান পেয়ে যাব 2 পাই বাই 3, শুধু অ্যাঙ্গেলটা নিচ্ছি। তার মানে কস ইনভার্স অন -1/2 এর মুখ্য মান হয়ে গেল 2 পাই বাই 3। তার মানে আমাদের বি অপশনটা কারেক্ট। বোঝা গেল? দেখো আরেকবার মাথা ঠান্ডা করে বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি থিওরিতে কি লিখে দিয়েছিলাম যে কস ইনভার্স এক্স এর যদি মুখ্য মান আলফা হয় তাহলে আলফাটা 0 <= আলফা <= হবে, তাই তো? আমি সেটাই করেছি, মানে আলফাটা অর্থাৎ কস ইনভার্স এক্স এর মুখ্য মানটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করবে। দেখো এটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করেছে, 0 থেকে মানে কত, পাই মানে কত 180, আর 2 পাই বাই 3 মানে কত 120। তার মানে 0 থেকে 180-র মধ্যে 120 তো পড়ছে, তার মানে 120 আছে। তাহলে আমি কি করলাম, কস ইনভার্স -1/2, এক্স এর জায়গায় -1/2 থাকুক, 0 থাকুক, পাই যাই থাকুক না কেন, সে কস ইনভার্স -1/2 এর মুখ্য মান যদি আলফা হয় তাহলে আমরা জানি যে 0 <= আলফা পাই, মানে আলফাটা 0 থেকে পায়ের মধ্যে থাকবে, তাই তো? তার মানে কস ইনভার্স -1/2 সেটাকে আমি ধরে নিলাম আলফা, কারণ মুখ্য মান আলফা, মুখ্য মানটাই তো আমাকে বের করতে হবে, তাহলে এটার মুখ্য মান আমি আলফা ধরে নিলাম। এবার কস ইনভার্স এদিকে, এটা এদিকে আছে, কস ইনভার্সটাকে এদিকে নিয়ে গেলে এটা শুধু কস হয়ে যাবে, মানে কস আলফা সমান -1/2 হয়ে যাবে। এবার মাইনাসটা রেখে দিলাম, 1/2 কস কত ডিগ্রির মান 1/2, কস 60 ডিগ্রির মান, 60 মানে কত পাই/3, পাই মানে 180 আমরা জানি। তাহলে cos 60 ডিগ্রি মান, কিন্তু মাইনাস কস পাই/3 এটা রাখা যাবে না, এটা অ্যাকিউট অ্যাঙ্গেলে আছে, এটাকে অবটিউস অ্যাঙ্গেলে নিয়ে গেলাম, cos পাই মাইনাস পাই/3 করলাম। অবটিউস অ্যাঙ্গেলে নিয়ে যেতে গেলে কি করতে হবে, পাই মাইনাস যেটা আছে সেটা করতে হবে, তো সেটাই করলাম, দিয়ে হলো cos 2 পাই/3। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, 2 নম্বর বলেছে কোসেক ইনভার্স -√2 এর মুখ্য মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এর মুখ্য মানটা আলফা। ঠিক আছে, কোসেক ইনভার্স -√2 মুখ্য মান বের করতে হবে, আমি ধরে নিচ্ছি এর মুখ্য মান আলফা। এখানে আলফাটা -π/2 থেকে +π/2 পর্যন্ত ভ্যারি করবে, তাই তো? কোসেকে আমি তোমাদের থিওরিতে বলে দিলাম যে কোসেক ইনভার্সের মুখ্য মান যদি আলফা হয় তাহলে আলফাটা -π/2 থেকে +π/2 এর মধ্যে ভ্যারি করে। তার মানে আমি লিখতে পারি কোসেক আলফা ইকুয়ালস টু -√2, মানে মাইনাস কোসেক π/4, সরি এটা হবে -√2 মানে কোসেক -π/4। তাহলে কোসেক আলফা সমান যদি কোসেক -π/4 হয় তাহলে আলফা সমান π/4, সরি -π/4 হবে। ঠিক আছে, কেন করলেন স্যার না -π/4 কেন হবে, কারণ এই যে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করছে, মানে -π/2 এর থেকে π/2 এর মধ্যে -π/4টা আছে, তাহলে আলফাটা আমাদের এখানে -π/4 হয়ে যাবে। এখানে আমাদের অবটিউস অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই আলফার রেঞ্জটা তো -π/2 থেকে পায়ের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটার মুখ্য মান কত হয়ে গেল, -π/4। তাই 2 এর অপশন হয়ে গেল এ। ঠিক আছে, আচ্ছা এবার বলবে সবাই যে মাইনাস কোসেক π/4 কেন করলেন না, তার কারণ হচ্ছে যে এখানে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমি যদি মাইনাস অ্যাঙ্গেল রাখি তাহলে আমার তো কোনো প্রবলেম নেই, কারণ এই আলফাটা -π/2 থেকে ভ্যারি করছে। ঠিক আছে, কারণ আমি মাইনাস কোসেক থিটাকে লিখতে পারি কোসেক মাইনাস থিটা,
ঠিক আছে, তো চলো 3 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। 3 নম্বরের অঙ্কটা বলছে যে cot ইনভার্স 1/√3, ঠিক আছে, cot ইনভার্স 1/√3 মুখ্য মান কত? চিন্তা নেই, আমি তোমাদেরকে এই অঙ্কগুলো পড়িয়ে দিচ্ছি এবং আমি তোমাদেরকে এই ধরনের কিছু বাড়ির কাজ দিয়ে দেবো, তাহলে আর তোমাদের এই অঙ্ক বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে cot ইনভার্স 1/√3 বলেছে, তাই তো? আমি ধরে নিচ্ছি cot ইনভার্স 1/√3 এর মুখ্য মান হচ্ছে আলফা, ঠিক আছে, যেখানে আলফাটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করে, মানে আলফাটা 0 থেকে বড় হবে, পায়ে কিন্তু পায়ের থেকে ছোট হবে, ঠিক আছে, 0 বা পাই হবে না, ঠিক আছে। তাহলে তাহলে এটা লিখতে পারি cot আলফা সমান 1/√3। তো cot কত ডিগ্রি মান 1/√3? না, cot 60 ডিগ্রির মান, π/3 মান 1/√3, যেটা কিন্তু 0 থেকে পায়ের মধ্যে আছে। তার মানে আমি সিম্পলি লিখতে পারি আলফা ইকুয়ালস cot আলফা সমান cot π/3, তাহলে আলফা সমান আমি লিখতে পারি π/3, তাই তো? তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কত? এটা হয়ে গেল π/3। এটা সি অপশন কারেক্ট। 4 নম্বর কি বলছে দেখো। 4 নম্বর বলছে tan ইনভার্স -√3, তাই তো? কি বলছে? tan ইনভার্স -√3 মুখ্য মান কত? তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি আলফা, ঠিক আছে, এটাকে আমি কি ধরে নিচ্ছি? এটাকে ধরে নিচ্ছি আলফা। তো আমি তোমাদেরকে কি বললাম যে এই tan ইনভার্স এক্স এর ক্ষেত্রে এর মুখ্য মানটা কোথা থেকে কোথায় অবধি ভ্যারি করে? না, -π/2 থেকে আলফাটা π/2 এর মধ্যে ভ্যারি করে। আমার কিন্তু এই রেঞ্জটা সব সময় দেখতে হবে, এই রেঞ্জের ওপর ভিত্তি করেই কিন্তু আমার এই মানটা বেরোবে, ঠিক আছে। এটা এই রেঞ্জ সব সময় মনে রাখবে, ঠিক আছে, এইটা কিন্তু মনে না রাখলে খুব মুশকিল হবে। তাহলে tan ইনভার্স √3 সমান আলফা ধরে নিচ্ছি মুখ্য মান, যেখানে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি tan আলফা সমান -√3। tan কত ডিগ্রি মান √3? না, tan 60 ডিগ্রির মান √3, তাই তো? দেখো, যেহেতু আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করছে, তাই দেখো মাইনাস ট্যান থিটাকে লিখতে পারি ট্যান মাইনাস থিটা, এটাকে এরকম ভাবে তো লিখতে পারি। আর কারণ আমরা কি জানি ট্যান মাইনাস থিটা সমানই তো মাইনাস ট্যান থিটা হয়, এটা ঠিক উল্টোটা লিখলাম, এখানে মাইনাস ট্যান থিটা আছে, মানে ট্যান মাইনাস থিটা লিখতে পারি। এটা কেন লিখতে পারলাম? কারণ আমার অ্যাঙ্গেলটা -π/2 থেকে π/2 এর +π/2 এর মধ্যে ভ্যারি করছে, তাই তো? তার মানে আমার এখানে অ্যাঙ্গেলটা -π/3 হলে কোনো ক্ষতি নেই, কারণ সেটা -2 থেকে π/2 থেকে +π/2 এর মধ্যে আছে। তার মানে ট্যান আলফা সমান যদি ট্যান -π/3 হয়, তার মানে আলফা সমান হয়ে যাবে -π/3। কেন? দেখো ট্যান মাইনাস থিটা সেটাকে আমরা লিখি কি মাইনাস ট্যান থিটা, তাহলে এখানে আছে মাইনাস ট্যান থিটা, তাকে ঠিক উল্টোটা করে লিখলাম ট্যান মাইনাস থিটা, ব্যাপার তো সেম। তার মানে এটা কি হয়ে গেল? আলফা সমান হয়ে গেল -π/3। এখানে কোন অপশন রাইট? ডি অপশন কারেক্ট। তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে কয়েকটা বাড়ির কাজ দেব, তোমরা করে নেবে। তো 5 নম্বর কি বলছে দেখো। 5 নম্বর বলছে যে cot ইনভার্স -1/√3। দেখো এখানে আমরা কি করলাম? cot ইনভার্স 1/√3 এর মান বের করলাম, আর এখানে কি বলেছে? এখানে cot ইনভার্স -1/√3 বলেছে। তাহলে কিভাবে করব? তাহলে আবার সেম ভাবে মুখ্য মানটাকে আলফা ধরে নেব, এখানে আলফাটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করছে, তাই তো? তাহলে লিখবো cot আলফা সমান -1/3 মানে কত? -cot π/3। কিন্তু এখানে এটা cot -π/3 অ্যাঙ্গেলটা লিখতে পারলাম না, কেন? কারণ এখানে আলফাটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করছে, তাই কোনো নেগেটিভ অ্যাঙ্গেল হবে না, তাহলে এটাকে আমাকে অবটিউজ অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। তার মানে এটাকে কি করবো? cot π - π/3 অবটিউজ অ্যাঙ্গেলে যখনই নিয়ে যাব
তখন এই মাইনাসটাকে তুলে এই অ্যাঙ্গেলটাকে পাই থেকে বিয়োগ করব, ঠিক আছে। তো এটা কত হবে, কট পাই মাইনাস পাই বাই 3 হবে কট 2 পাই বাই 3, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের, কট আলফা সমান হয়ে গেল কট 2 পাই বাই 3। তো উভয় পক্ষে কট কট ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু অ্যাঙ্গেলটা লিখবো, মানে আলফা সমান 2 পাই বাই 3। এটা এ অপশান কারেক্ট হবে, ঠিক আছে। বুঝতে পারছো তো অঙ্কগুলো কতটা ইন্টারেস্টিং। এবার দেখো আরো একটা ইন্টারেস্টিং অঙ্ক বলবো। 6 অঙ্কটা কি বলেছে দেখো, ছয়ের অঙ্কটা বলেছে যে সাইন ইনভার্স √3/2 এটার সাধারণ মান বের করতে, এর সাধারণ মান কত হবে। এতক্ষণ আমরা কি বের করলাম, এতক্ষণ আমরা মুখ্য মান বের করলাম, এবার আমরা বের করবো সাধারণ মান। এটা আমি তোমাদেরকে কিন্তু থিওরিতে লিখে দিয়েছি যে সাধারণ মান কিভাবে বের করতে হয়, তাই তো। দেখো দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের সাধারণ মান বের করার ফর্মুলাটা লিখে দিয়েছি, কিন্তু কিভাবে বের করতে হয় সেটা দেখে নাও। তাহলে কি করব, আমরা সেম ভাবে ধরে নেব অ্যাঙ্গেলটা আলফা। আমরা ধরে নিচ্ছি সাইন ইনভার্স √3/2 সমান আলফা, ঠিক আছে। এই যে মুখ্য মান ছিল আলফা, সেটা ধরে নিচ্ছি আমি আলফা। তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি সাইন আলফা, সাইন ইনভার্সটাকে এদিকে নিয়ে গেলে সাইন আলফা সমান হয়ে যাবে √3/2। দেখো এইটা বাঁ দিকে থাকতো, এটা ডান দিকে থাকতো, আমি এটা বাঁ দিকে করেছি, এটা ডান দিকে করেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে সাইন আলফা সমান √3/2 মানে লিখতে পারি সাইন π/3, তাই তো। সাইন থিটা সরি আলফা সমান সাইন π/3, ঠিক আছে। তাহলে সাইন আলফা সমান যে সাইন π/3 হয়, তাহলে সাধারণ মান আলফা সমান কি হয়ে যাবে, n π প্লাস -1n ইন্টু আলফা। এখানে আচ্ছা সাইন আলফা সমান যে সাইন π/3 হয়, তার মানে আলফা সমান হয়ে যাবে π/3, তাই তো। আমাদের এখানে ফর্মুলাটা কি ছিল, আলফা সমান ছিল n π প্লাস -1n ইন্টু আলফা। এখানে আলফাটা কত, এখানে আলফাটা হচ্ছে π/3, ঠিক আছে। এটা হয়ে গেল সাধারণ মান। তাহলে সাইন ইনভার্স √3/2 এর সাধারণ, হ্যাঁ সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান হয়ে গেল n π প্লাস -1n ইন্টু π/3, মানে বি অপশান ইজ কারেক্ট, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো, খুব সহজ অঙ্ক কিন্তু। দেখো 7 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, 7 নম্বর বলেছে যে কস ইনভার্স -1 এর সাধারণ মান, কস ইনভার্স -1 এর সাধারণ মান বের করতে হবে। তাহলে এটা কি করব দেখো, আবার করব কস ইনভার্স -1 ইকুয়ালস টু আলফা ধরে নেব। তার মানে আমরা কি লিখতে পারি, কস আলফা সমান -1। আচ্ছা কস কত ডিগ্রির মান -1, কস 0 ডিগ্রির মান 1, আর কস 180 ডিগ্রির মান -1, এটা আমরা জানি। তার মানে এটা আমরা লিখতে পারি কস পাই মানে কস 180 ডিগ্রি, তাই তো। কস তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাগুলো ত্রিকোণমিতিতে পড়েছো, এগুলো আর একবার রিভাইজ করিয়ে দেওয়ার মনে হয় না দরকার পড়বে বলে, ঠিক আছে। তার মানে কস 180 মান -1 হয়, তাই তো। আর তোমাদের যদি মানগুলো মুখস্থ না থাকে তাহলে বই থেকে তোমরা একবার মানগুলো দেখে নেবে এবং ওগুলো মুখস্থ রাখবে, ওগুলো কিন্তু দরকার। তাহলে কস আলফা সমান কস পাই, তাই মানে আলফা সমান পাই হবে, তাই তো। তার মানে কস আলফা সমান যদি কস পাই হয়, তাহলে কসের সাধারণ মান কত হয় না, কসের সাধারণ মান হয়ে যায় আলফা সমান হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফাটা কত পাই, তাহলে এটা হয়ে যাবে আলফা সমান হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস পাই, ঠিক আছে। মানে সি অপশান ইজ কারেক্ট।
ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। 8 নম্বর কি বলেছে? 8 নম্বরে অঙ্কতে বলেছে কট ইনভার্স -√3 এর সাধারণ মান। এরকম ধরনের অঙ্ক আমি কিন্তু তোমাদেরকে বাড়িতে কাজ দেব, ঠিক আছে? তোমরা কিন্তু করবে, ভালোভাবে কিন্তু বুঝে নাও, যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে, আমি বলে দেব, ঠিক আছে? তাহলে এটা সেম ভাবে কি করব? এটাই করব, কট ইনভার্স -√3 কে ধরে নেব আলফা। তার মানে কট আলফা সমান কত হবে? হবে -√3 হবে, তাই তো? তাহলে কট কত ডিগ্রি মান √3? না 30 ডিগ্রির মান, মানে মাইনাস কট π/3, তাই তো? আচ্ছা, এটা রেঞ্জ কত বলেছিলাম? 0 থেকে এক্স, আলফাটা পায়ের মধ্যে থাকবে, তাই তো? কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাই এটাকে আমাকে অবটিউস অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে, কারণ মাইনাস কট π/3 মানে কট মাইনাস π/3, বাট এখানে তো মাইনাস নেই, 0 থেকে আছে, তার মানে এটাকে করতে হবে কট পাই মাইনাস সরি ভুল বললাম, π/6। কট π/6 এর মানে হয় √3, সরি -√3 মানে কত? কট π/6 মানে কট 30 ডিগ্রি মান হয় √3, আর কট 60 ডিগ্রি মান হয় 1/√3, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে কট π/6, তার মানে পাই মাইনাস π/6 মানে কট 5π/6। তার মানে আলফা সমান হয়ে যাবে এখানে 5π/6, কারণ কট আলফা সমান যদি কট 5/6 হয়, তাহলে আলফা সমান আমাদের কাছে কি হয়ে যাবে? 5π/6। তাহলে এটা সাধারণ মান কি হয়ে যায়? কট ইনভার্সের সাধারণ মান হয় আলফা সমান n পাই প্লাস আলফা। আলফাটা কত? 5π/6, n পাই প্লাস আলফা, বাট আলফাটা 5π/6 আছে, তার মানে এটা হয়ে যাবে n পাই প্লাস 5π/6। এই অপশন ইজ কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। দেখো 9 অঙ্কটা কি বলেছে? 9 অঙ্কটা বলেছে যে খুব দেখো, 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স কে। তাহলে কে সমান কত জানতে চেয়েছে। এবার দেখো ওই ফর্মুলাগুলো যেগুলো তোমাদেরকে লিখালাম, যে 2 tan ইনভার্স x, তাহলে এখানে যেহেতু সাইন সমান সাইন ইনভার্স কে আছে, তার মানে tan ইনভার্স x এর সাইন ইনভার্সের ফর্মুলাটা লিখবো। তার মানে 2 tan ইনভার্স x এর কত হয়? সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। এই যে এই ফর্মুলাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে 2 tan ইনভার্স x সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। কেন এই ফর্মুলাটা লিখলাম? তার কারণ সমান বলেছে সাইন ইনভার্স কে, তার মানে সাইন আছে এদিকে, সেই জন্য এদিকেও সাইন আনতে হবে, তবেই তো সাইন সাইন ক্যান্সেল আউট করতে পারবো, সমান সাইন ইনভার্স কে। যদি এখানে কস ইনভার্স থাকতো তাহলে কস ইনভার্সের ফর্মুলা লিখতাম, যদি ট্যান ইনভার্স থাকতো তাহলে ট্যান ইনভার্সের ফর্মুলা লিখতাম, তাই তো? তাই 2 tan ইনভার্স x মানে সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার, ঠিক আছে? তার মানে আমার কে সমান কত হয়ে যাবে? কে সমান হয়ে যাবে 2x/1 প্লাস x স্কোয়ার, কারণ এখানে সাইন ইনভার্স কে আছে, এখানে সাইন ইনভার্স কে এর জায়গায় কত আছে? 2x/1 প্লাস x স্কোয়ার, মানে কে সমান হয়ে যাবে 2x/1 প্লাস x স্কোয়ার। তার মানে আমার সি অপশন ইজ কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, দেখো 10এরটা কি বলেছে? 10এর অঙ্কটা বলেছে যে tan ইনভার্স 1/3, সরি 1/2, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর মান বের করতে বলেছে। তার মানে এখানে আমার কিছু করার নেই, অনলি ফর্মুলা বসাতে হবে। কার ফর্মুলা? না tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। এই যে ফর্মুলাটা লিখে দিলাম, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এই ফর্মুলাটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, কোন ফর্মুলাটা? না tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1/x মাইনাস 1 মাইনাস xy। এবার বলবে কেন এই ফর্মুলাটা বসাচ্ছ দাদা? না কারণ তাহলে xy লেস দেন 1, এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। তাহলে দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। তাহলে x কত? এখানে xটা হচ্ছে 1/2, yটা কত? 1/3, মানে কত? 1/6। এটা নিশ্চয়
1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে বড় হবে না তো? 6 ভাগের 1 ভাগ আর এটা 1 ভাগের 1 ভাগ, কোনটা বড়? একটা বড়। তার মানে 1/6 এটা ছোট হচ্ছে, তার মানে আমি ওই ফর্মুলাটা অনায়াসেই বসাতে পারি। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, যেখানে এক্সটা কত 1/2, ওয়াইটা হচ্ছে 1/3, তার মানে এখানে হয়ে যাবে tan ইনভার্স এক্স মানে 1/2 প্লাস ওয়াই মানে 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, তাই তো? তার মানে কত হবে? তার মানে হয়ে যাবে tan ইনভার্স, দেখো 1/2 প্লাস 1/3, 3 আর 2 এর লসাগু কত হয়? 6, 2 3 এ 6, 3 2 এ 6, আর এখানে হবে 1 মাইনাস 1/6, তাই তো? তার মানে এখানে হবে tan ইনভার্স, এটা হবে দেখো 5/6, এটা হবে দেখো 6 মাইনাস 1 মানে এটা হবে 5/6, তার মানে এটা হয়ে যাবে tan ইনভার্স 1, tan ইনভার্স 5/6 বাই 5/6 ক্যান্সেল আউট হয়ে গেলে তো 1ই থাকবে, তাই tan ইনভার্স 1 মানে কত? 5/4, তার মানে এটা অপশন হয়ে যাচ্ছে আমার ডি। ঠিক আছে, এটা অপশন হয়ে যাচ্ছে আমার ডি। তো চলো আজকে এতদূর পর্যন্তই করালাম। তো থিওরিগুলো ভালো করে দেখবে, এবং যে অঙ্কগুলো করালাম সে সাধারণ মান, মুখ্য মান কিভাবে বের করতে হয়, কিভাবে কোথায় কোন ফর্মুলা কাজে লাগাতে হয়, সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। ঠিক আছে, আমি এই এই ক্লাসের পর ডিপিপি দিচ্ছি না, আমি নেক্সট ক্লাস থেকে ডিপিপি দেবো। ঠিক আছে, তো এই যে সাধারণ মান, মুখ্য মান সমস্ত কিছু আমি বের করতে দেবো পরের ক্লাস থেকে। ঠিক আছে, এই ক্লাসে তোমাদের ডিপিপি যাবে না, এই ক্লাসে তোমরা ফর্মুলাগুলোকে ভালো করে বোঝো এবং অঙ্কগুলোকে ভালোভাবে করার চেষ্টা করো, এগুলো ভালোভাবে দেখো। পরের ক্লাস থেকে আমি তোমাদেরকে ডিপিপি দিয়ে দেবো। ঠিক আছে, তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।